বাবাকে দেখো, আমি বাজারে যাচ্ছি। শরবত খেতে খেতে মাথা তুলে তাকায় ইসমাম। এক পলক জামাইকে দেখে চোখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি দুপুরে খাবো না, আমার একটা ইনভিটেশন আছে। প্রীতম থামলো। হাত থেকে শরবতের গ্লাসটা সরিয়ে রেখে ইসমাম আবারও বলল, তোমার সাথে কথা আছে, তাই এখানে আসা। ইনু প্রীতম দুজনেই অবাক হয়ে দেখছে ইসমামকে। ইসমাম ইশারায় প্রীতমকে বসতে বলে সরাসরি জানতে চাইল, অস্ট্রেলিয়া যেতে উঠে পড়ে লেগেছে শুনলাম। প্রীতম এবার বুঝতে পারল বিষয়টা। ইনু জামাই শ্বশুরের মাঝে আজ ঢুকবে না, তাই মুখে কুলু পাটল। ইসমাম বলতে লাগলো, ইরফান আর কদিন পরে চলে আসছে বলে। প্রণমী নামটা শুনেই নড়ে চড়ে বসলো। চোখে মুখে চেয়ে আছে অস্বস্তি আর বিরক্তি মেটার। ইদানিং এই নামটা শুনলে তার রাগও হয় না, ভয়ও হয় না। ওই উটকো উগ্র লোকটাকে শুধুমাত্র বিরক্ত লাগে। বিরক্ত লাগে কারণ এত সুন্দর একটা পরিবারের অপদার্থ ছেলে একটা বিরক্তিকর ফালতু পাগল লোক। ওকে ভয় পাওয়ার কিছু নেই, ওকে শুধু বিরক্ত লাগে। প্রীতম কোনো জবাব না দেওয়াতে ইসমাম বলতে লাগলো, অভিভাবক হিসেবে আমাদের নাই ধরতে পারো, কিংবা তোমাদের জীবনের আমাদের মুরব্বীদের কি কাজ ভাবতে পারো, তবে আলটিমেটলি অভিভাবক আমরা তোমাদের। সেখান থেকে একটা কথা বলতে চাই, ওই লাইফটা দূর থেকে ঝকঝকে রিল্যাক্সিং লাগতে পারে, বাস্তবে তা নয়। আমি জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় বিদেশে বিভুইয়ে কাটিয়ে দেখেছি। যতদূর দেখলাম তুমি ব্রিলিয়েন্ট, এখানেই চাইলে চমৎকার কিছু করতে পারবে। সেই হিসেবে ভেবে দেখতে পারো আরও একবার। আর তাছাড়া একটু থামলো ইসমাম বলল, একমাত্র মেয়ে অস্ট্রেলিয়া থাকে, 2-3 বছর পরে এসে আমাদের মুখ দর্শন করবে, এতে কেন জানি সায় দিতে ইচ্ছে হলো না। এটা আমার আবেগের জায়গা থেকে বললাম, যদিও তোমাদের কাছে আমার আবেগের দাম কতটুকু তোমরাই ভালো জানো। ইনু তাকিয়ে আছে পাপার দিকে। সে জানতো এমন কিছু হবে। তাকে যখন প্রীতম অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলেছিল, সে প্রীতমের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছে, শুধু তার সায় ছিল না মোটেও। সে চায় না কোথাও যেতে, এখানে আপনজনের মাঝে থেকে সে মানুষ হতে চায়, সংসার করতে চায়। প্রীতম কিছু বলছে না, শ্বশুরের কথার জবাবে চুপ করে আছে শুধু। ইসমাম প্রণমীর মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়, মেয়ে জামাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমাদের অ্যাপার্টমেন্টের পেছনে কুমুদিয়া অ্যাপার্টমেন্টে আমার এক কলিগের বাসায় ইনভিটেশন আছে, ভালো থেকো। প্রীতম চুপচাপ উঠে দাঁড়িয়ে শ্বশুরকে সালাম দেয়। ইনায়া তখন বলে, প্রীতম আর গেল না, বুঝে নিল বাপের সাথে আলাদা কথা বলবে ইনু, তাই ওখানেই থামলো। বাপ পেটিতে যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছালো, ঠিক তখন ইনু পাপার হাত টেনে ধরে নরম গলায় বলল, পাপা। ইসমাম দেখলো মেয়েটিকে, পরপর মাথা ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সংসার করার বয়স তোমার হয়নি, বেশি চাপ নেওয়ার দরকার নেই। প্রেরণা মেয়েটার সাথে মানিয়ে গুছিয়ে ধীরে সুস্থে সব করো, শেখো, পড়াশোনাটা ছেড়ো না। ইনু হুট করে শক্ত করে জড়িয়ে ধরলো ইসমামকে। কিছুক্ষণ চুপ করে কাঁদলো। ইসমাম লম্বা লম্বা শ্বাস ফেলে বলল, তোমার প্রতি অখুশি নেই, যেভাবে সুখী হতে ইচ্ছে করে হও, শুধু নিজের স্বপ্নের কথা ভুলে যেও না, যেটা আমারও স্বপ্ন। ইনু কোনো কথা বলছে না। ইসমাম মেয়ের চোখ মুছিয়ে দিয়ে মাথায় একটা চুমু খেয়ে বলে, মন খারাপ লাগলে এই স্বামীকে নিয়ে ও বাড়িতে যেও, আমারও মেয়ে জামাইকে আপ্যায়ন করতে ইচ্ছে হয় ভাইয়ার মতো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে ইসমাম লম্বা কদমে এগিয়ে যায় সামনে। ইনু ঠায় দাঁড়িয়ে ঝাপসা চোখে কিছুক্ষণ বাবার যাওয়াটা দেখে চোখ মুছে ঘুরে লিফটের কাছে যায়। আজ এই অ্যাপার্টমেন্টের লিফট ফাঁকা, ছুটির দিন, তাই চাপ নেই। হুট করে কোথাও থেকে রাদিফ এসে লিফটে ঢুকে পড়ে। ইনা অস্বস্তিতে জড়সড় হয়। এই ছেলেটাকে সেখানে আসার পরের দিন থেকে সহ্য করতে পারে না। এর নজরে খুব খারাপ কিছু দেখে ইনা, বিরক্ত লাগে দেখলে। রাদিফ ওকে দেখে চওড়া হেসে বলল, হ্যালো ভাবিজি, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? তাড়াহুড়ো জবাব দিয়ে ইনু ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ে। আর কোনো কথোপকথনে সে যেতে চাইছে না এই লোকের সাথে। রাদিফ ওকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে পা থেকে মাথা, অতঃপর দৃষ্টি গিয়ে স্থির হয় নিতম্বের দিকে। রাদিফের ইচ্ছে করে একটু ছুঁয়ে দেখতে ঠিক কতটা নরম। এমনিতেও ভারী স্বাস্থ্যের মেয়েদের প্রতিও আলাদা ঝোঁক রাদিফের। লিফট 8 তলায় থামলে ইনু ওড়না সামলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। রাদিফ বাঁকা হাসে কিছুক্ষণ। এই মেয়েগুলোর ঢং দেখলে রাদিফের হাসি পায়। এত ভয় পাওয়ার কি আছে? রাদিফ কি চেপে ধরতো লিফটে? রাদিফ কারো কনসেন্ট ছাড়া কখনো আগায় না, অত আহাম্মক না রাদিফ। প্রেরণা জানের কথা মনে পড়ে যায় রাদিফের। বিজনেস নিয়ে ব্যস্ত, আজ সময় করে যাবে, কেন পাত্তা দিচ্ছে না সোশ্যাল সাইটে জানতে চাইবে। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেললো রাদিফ। দেবাঙ্গী মেয়ে তার সব থেকে বেশি পছন্দের। পরপর 3টে জাতীয় দিবসকে সামনে রেখে দলীয় কর্মসূচি সাজাতে ইহান সকাল থেকে দুপুর 2:30টা পর্যন্ত ছেলেদের নিয়ে তার পার্টি অফিসে।
এর মাঝে মেয়র এবং প্রেস ক্লাব থেকে লোক এসেছিলেন। তাদের সাথে একটা মিটিং শেষ করতে হয়েছে সরকারি কলেজের ছাত্র সংঘের সদস্যদের ব্যাপারে। রাজনীতিতে সরব লোকটা আর্মি থেকে বেরিয়ে এসে এটাকে নিজের প্যাশন বানিয়ে রেখেছে, এটা এক কথায় সবাই মানে। দলের সভাপতির থেকেও ইহান তাজওয়ারের ঠাটবাট বেশি। এর কারণ সে মির্জা বাড়ির কিংবা সামিন ইয়াসার মির্জার ভাইপো বলে নয়, বরং ওর পরিশ্রম। বড় বাবাকে দেখে ইহান শিখেছে। বড় বাবা তার রাজনীতি করাকে সায় না দিলেও বলেছে, যদি উদ্দেশ্য তোমার জনসেবাই হতো তবে একটু কার্পণ্য করবে না তুমি? ইহান করেও না। তার ধ্যান জ্ঞান ওই পরিবার আর রাজনীতি। আপন এসে 2:30 নাগাদ উসকুস করতে থাকে। ইহান তখন অন্তরের সাথে স্কেডিউল ফিক্সড করে নিচ্ছিল। মাথা তুলে বলে, ঝেড়ে কাশ, খিদে পেয়েছে। তো অর্ডার করিনি। আপন উসকুস করতে করতে বলল, ভাত খাবে সবাই? আশেপাশে বিশ্বস্ত কোনো স্পাইসি হোটেল তো নেই? সাধে আহ্লাদে ছাড়া। শেষের কথাটা মিনমিন করে বলে আপন। ইহান মাথা তুলে তাকায়। আপনের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বরফ ঠান্ডা গলায় বলে, সাদে আল্লাদি থেকে অর্ডার করিনি। ওনারা ডেলিভারি সার্ভিস দেয় না। ইহান কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে থেকে একটা লম্বা শ্বাস ফেলে বলে, চল আমিও যাব। এবং শোন, ওখানকার মহিলা স্টাফদের তাকানো, তাদের অতিরিক্ত জ্বালাতন করা কিংবা বিষ বাজানোর মতো ঘটনার দুঃসাহস করলে আজ লাথি মেরে মেরে এক একটাকে বের করব, মাথায় রাখবে। ছেলেগুলো ভাইয়ের কথায় মাথা নাড়ায় তড়িৎ বেগে। তাদের মাথায় থাকবে। ইহান চেয়ার ঠেলে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। এর মাঝে ঋতু ফোন করে। ফোনটা রিসিভ করে ইহান বলল, লাঞ্চ এখানে কোথাও করে নিচ্ছি মাম্মা, তুমি খেয়ে নিও। সপ্তাহে 3 দিন প্রেরণা ক্যাটারিং সার্ভিস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের অফিসে বসলে 3 দিন বসে সাধে আহ্লাদেতে। আজ তার পালা পড়েছে রেস্তোরাঁয়। সকাল থেকে ভীষণ ব্যস্ত। আজ স্যালারি শিট করতে হয়েছে বলে সাব্বির ছুটিতে। বাকি দুজনকে দিয়ে এসব কাজ করিয়ে প্রেরণা স্বস্তি পায় না। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দেখলো আফরা তার দিকে ছুটতে ছুটতে আসছে। প্রেরণা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আফরা বলে, ম্যাম, তাজওয়ার মির্জা এসেছেন তার ছেলেদের নিয়ে, কি করব? খানিকটা অবাক হলো প্রেরণা। ইহান কখনো এখানে আসেননি বলে সে উকি দিয়ে দেখলো সবাইকে। আফরা বলতে থাকে, ম্যাম, কি করব? মিল টাইম তো শেষ, আমাদের স্টাফদের জন্য আছে খাবার, ওনাদের কি বলবো? ছোটখাটো একটা মুসিবত হলো প্রেরণার। আবারও উকি দিয়ে দেখলো লোকগুলোকে, দেখলো ইহানকে। তার বেশ খারাপই লাগছে। কখনো আসে না লোকগুলো, আর এভাবে আজ ফিরিয়ে দেবে। বেলা 2:30 বেজেছে। সবাইকে ক্লান্ত লাগছে। নিশ্চয়ই খেটেছে বেশ। কপালে চিন্তার ভাঁজ প্রেরণার। আফরা আবারও বলল, ম্যাম, কি করব? একবার উকি দিয়ে বাইরে তাকায় প্রেরণা, একবার আফরাকে দেখে, অতঃপর বলে, ওনাদের গিয়ে বলো মেনু সামান্য কম আছে, এতে চলবে কিনা, নয়তো কিছুক্ষণ ওয়েট করতে বলো, আমি কিছু একটা করছি। আফরা অবাক হয়ে ম্যামের কথায় মাথা নাড়ায়। প্রেরণার শাড়ির আঁচল ডান কাঁধে জড়িয়ে নিতে নিতে বলে, আর হ্যাঁ, মিল টাইম যে শেষ এসব কথা বলার দরকার নেই। ভদ্রভাবে জানতে চাইবে যে ওনাদের জন্য আর কিছু করব নাকি। ইলিশের পাতুরি, ঘন ডাল, সাদা ভাত, চিংড়ি পটল এসবই ছিল তখন মেনুতে। মাংস নেই ডেজার্ট আইটেম। আফরা জানতে চায় গিয়ে, স্যার দুঃখিত, আপাতত মেনু কম আছে, অনুগ্রহ করে আমাদের কিছু সময় দিবেন। ইহান হাত ঘড়িতে সময় দেখে রাশভারী আওয়াজে বলল, যা আছে নিয়ে আসুন, ইউ ক্যান ম্যানেজ। খাবারগুলো পরিবেশন করে স্টাফরা চলে আসে প্রেরণার কাছে। প্রেরণা তখন স্টাফদের জন্য ভাত বসিয়েছে। ওদের দিকে তাকিয়ে হেসে বলল, আজ তোমরাও ম্যানেজ করে নাও, অভুক্ত লোকগুলোকে ফিরিয়ে দেওয়া কি ঠিক হলো বলো? সবাই হেসে মাথা নাড়ায় ম্যামের কথাতে। তাদের কাছে প্রেরণা ম্যাম অদ্বিতীয়া। প্রেরণা ম্যামের তুলনা তিনি নিজেই। ঘুরে ঘুরে মেজামে সংসার দেখছে আলো আর সামিন। মোটামুটি ফাঁকা ফ্ল্যাট, নেই তেমন কোনো আসবাব, তবে যা আছে সবকিছু গুছিয়ে রাখা। ইনশিরা মায়ের পিছু পিছু হাঁটতে হাঁটতে সবকিছু মা বাবাকে দেখিয়ে বলছে কোনটা কত দাম দিয়ে কিনেছে, ঠকেছে কিনা জানতে চাইছে মাম্মা পাপার কাছে। যেহেতু সে আর মুইন উভয়ই এসবে কাঁচা। একটা ফ্লাওয়ার ভাস তুলে মা বাবাকে দেখিয়ে বলে, মাম্মা পাপা দেখো, এটা বার্গেনিং করে আমি আর মইন নিউ মার্কেট থেকে 700 টাকায় কিনেছি। এমন মাল অনিন্দ থেকে 10,000-এ নিতে পারতে বলো? আমরা জিতেছি না মাম্মা পাপা? আলো মেয়ের সরল প্রশ্ন শুনে মেয়ের সরল মুখটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর একটা হাতে মেয়ের গাল ছুঁয়ে নরম গলায় বলে, তুমি আর মুইন দুজনেই জিতেছো মা। সামিন পরিতৃপ্তির হাসি হাসে। আলো এটা কেন বলল ইনশিরা এত বুদ্ধিমতী হয়েও তৎক্ষণাৎ বুঝলো না। সে ঘুরে ঘুরে কিছু পেন্টিংস দেখাতে লাগলো মাম্মা পাপাকে। তখন কলিং বেল বেজে ওঠে। ইনশিরা গিয়ে দরজা খুলে দিতেই দেখলো একটা ক্লান্ত সুদর্শন শ্যামলা মুখ। ইনশিরাকে দেখে নিমিষেই যার মুখের ক্লান্তিই নাই হয়ে গিয়েছে। ইনশিরা কিছু বলার আগে লোকটা ঘরে ঢুকে ইনশিরাকে 2 হাতে আগলে সোজাসুজি শূন্যে তুলে নেয়। ইনশিরা হাসফাস করে ফিসফিসিয়ে বলে, কি করছোটা কি? মুইন হেসে বলল, ইটস ওর্থ ইট।
ইসি চাপা স্বরে চেঁচিয়ে বলল, ইটস ওর্থ ইটের বাচ্চা, তোমার শ্বশুর শাশুড়ি এসেছেন। ততক্ষণে আলো সামিন এসে দাঁড়ায় সেখানে। চোখ বড় বড় করে মেয়ে জামাইকে দেখে চোখ নামিয়ে নেয়। মুইন বোকার মতো কিছু মুহূর্ত তাকিয়ে থেকে ধপ করে ইসিকে ফেলে দেয় মেঝেতে। আতকে উঠে ইসি দাঁত খিচিয়ে বলে, ফেললে কেন? মুইন ফাঁকা ঢোক গিলে বলে, ইটস ওর্থ ইট। যে ঘর থেকে বেরিয়েছে আলো সামিন হন্তদন্ত সেই ঘরে চলে যার এক মুহূর্ত দেরি না করে। ইনশিরা মেঝেতে বসে কাতরাচ্ছে। মুইন ওকে টেনে তুলে করুণ কণ্ঠে বলে, সরি, হ্যাঁ খুব সরি বউ। ফ্রেশ হয়ে ভীষণ লজ্জিত ভঙ্গিতে শ্বশুর শাশুড়ির কাছে যায় মুইন। আলো টিফিন ক্যারিয়ার থেকে খাবারগুলো বের করে টেবিলে রাখে। মেয়ে জামাইয়ের জন্য রেঁধে এনেছে। আজ সময় নিয়ে অস্বস্তি কাটিয়ে মুইন শ্বশুরের সাথে গল্প করে। ইসি তার মাকে সাহায্য করে। কথায় কথায় মুইনই কথাটা তোলে সামিনের কাছে। তার এক বন্ধুর বোন সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে, তার জন্য ছেলে খোঁজা হচ্ছে। মেয়েটা বেশ ভালো, সুন্দরী, ম্যাচিউরড এবং মার্জিত। মুইন শ্বশুরের কাছে পারমিশন চায় ইহানের সাথে ব্যাপারে কথা বলবে কিনা। সামিন আশ্চর্য হয়ে বলে, ইহান তোমার বন্ধু মানুষ, তুমি কথা বলবে, এতে আমার পারমিশন নেওয়ার কি আছে? তুমি কথা বলো, কালই কথা বলো ওর সাথে। সন্ধ্যার আগে আগে রেস্তোরাঁ থেকে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে প্রেরণা ফিরেছে। আজ তাদের সপরিবারে ইনভাইটেশন আছে তাদের অ্যাপার্টমেন্টের 9 তলার কর্নেল আঙ্কেলের মেয়ের বিয়েতে। একটা কমিউনিটি সেন্টারে হবে বিয়েটা। বাড়িতে ঢুকে প্রেরণা দেখে সবাই রেডি। ইনু একটা বেনারসি সিল্কের শাড়ি পরেছে। প্রণমীকেও সাজিয়ে দিয়েছে আর শুদ্ধকেও। তার ভাইয়ের বউ আদুরে হলেও কখনো অহংকারী নয়, এটা বারবার বুঝিয়ে দেয়। প্রেরণা ভীষণ খুশি মেয়েটার উপর। ওর দিকে তাকিয়ে ইনু বলে, আপু, আপনার জন্য সাদা জামদানিটা বেছে রেখেছে, ফটাফট রেডি হন। বোনের ক্লান্ত মুখটা দেখে প্রীতম এগিয়ে এসে বলে, ইজ এনিথিং রং আপু? ভাই তোরা যা, আমার না ভীষণ মাথা ব্যথা করছে, আমি যাব না রে। প্রেরণাকে সত্যি কাহিল লাগছে খুব। মিস জেনি বলল, সেরকম হলে আমিও যাব না প্রেরণা মামুনি। না মিস জেনি, আপনি সবসময় স্যাক্রিফাইস করেন। আজ যান, আমি বাচ্চা মেয়ে নই, ওষুধ খেয়ে ঘুমাবো। শুধু তুমি মামিমণিকে বিরক্ত করবে না মোটেও, ঠিক আছে? শুদ্ধ ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। ওদের বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়ে প্রেরণা অ্যাপার্টমেন্টের দরজা লক করে বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকলো, সিলিং এর দিকে দৃষ্টি দিয়ে। এই ফাঁকা অ্যাপার্টমেন্টের ঘুটঘুটে অন্ধকার রুমটাতে নিজেকে লাগছে ধুধু মরুভূমিতে একটা বিন্দুর মতো নিঃসঙ্গ। আচ্ছা, এখন যদি প্রেরণা মারা যায় তবে? উল্টাপাল্টা কথা মাথায় আসতে দিল না প্রেরণা। জীবনে এসব উল্টাপাল্টা চিন্তা কখনো ভেবেও দেখেনি। সে বরাবরই বাঁচতে চেয়েছে, নিজের জন্য না হলেও কারো না কারো জন্যে। ছোটবেলায় ভাই বোন দুটো, তারপর মেজর ও ওয়াসিদ শরীফের জন্য, তারপর ছেলেটা। উঠে বসলো প্রেরণা। একটু কড়া লিকার খেলে হয়তো বা ফালতু মাথা ব্যথাটা কমে যাবে। ইন্ডাকশনে চা বসিয়ে প্রেরণা সদর দরজার কাছে যায়। কলিং বেল বেজেছে বলে দরজা খুলেই দেখলো দরজার বাইরে রাদীপ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে। মুহূর্তে মেজাজটা খারাপ হয়ে গেল প্রেরণা, তবুও প্রকাশ করলো না। বলল, কিছু বলবে? দাঁড়াও, দিচ্ছি। রাদীপকে দরজার কাছেই দাঁড় করিয়ে রেখে প্রেরণা এগিয়ে গেল কিচেনের কাছে। রাদীপ দরজার কাছে দাঁড়িয়ে বলছে, তুমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট কেন অ্যাকসেপ্ট করো না প্রেরণা আপু? আমি অতটা অ্যাক্টিভ নই সোশ্যাল সাইটে। সোজাসাপটা উত্তর দিয়ে ওয়াল ক্যাবিনেটে থেকে সোদার বোতলটা নামাতে একটু উঁচু হতে টের পেল তার উন্মুক্ত কোমরে দুটো শক্ত পুরুষালী হাত পেছন থেকে ধরেছে তাকে। প্রেরণা আতকে উঠে ঘুরে দাঁড়াতে রাদীপ কেমন নেশালো কণ্ঠে বলল, প্রেরণা ট্রাস্ট মি, এসব কেউ জানবে না। মস্তিষ্ক কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে প্রেরণার। পরপর গায়ের সমস্ত শক্তি খরচ করে রাদীপের গালে একটা চর বসিয়ে দেয়। রাদীপ ওই চরে একটুও বিচলিত হয় না, উল্টো বলতে থাকে, আমি জানি তুমি কি চাও, ন্যাকামি করবে না প্রেরণা। কেন নিজেকে কষ্ট দিচ্ছ? প্রেরণা হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, কি জানো তুমি? এই যে তুমি কত একা, তোমার চোখ বলে দেয় তুমি কি চাও। দু চোখ বন্ধ করে প্রেরণা দম নেয়, তারপর বলে, কি বলে আমার চোখ? তোমার কাউকে দরকার, এটা তোমার ওই নীল চোখ দুটো দেখলে আমি বুঝতে পারি। কাম অন প্রেরণা, ইউ ক্যান ট্রাস্ট মি। তোমার একটু সম্মানহানি হবে না, এটা শুধু আমাদের দুজনের সিক্রেট থাকবে। প্রেরণা কিছু বলতে পারছে না, তার হাত পা অসাড় হয়ে আসছে ধীরে ধীরে। রাদীপ প্রেরণার হাত ধরে বলল, প্রেরণা তুমি জানো না আমি তোমাকে কতটা চাই, ট্রাস্ট মি। তোমার 5 বছরের না পাওয়া শূন্যতা আমি পুষিয়ে দেব। আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করব না, একটু ভরসা তো করে দেখো। করে কাঁপছিল প্রেরণা। নিজেকে সামলে নিয়ে রাদীপের ডান হাতের কনুই খপ করে ধরল। পরপর ওর কনুয়ের অপর পাশে একটা দাগ দেখে প্রেরণা বলল, জাগ নাও তুমি। রাদীপ কিছু বলে না। প্রেরণা উত্তেজিত হয়নি, শুধু ধীরে ধীরে বলল, বেরো এখান থেকে রাদীপ, ভালোই ভালোই বলছি। রাদীপ এগিয়ে এলো প্রেরণার কাছে, বলল, ঢং করবে না, এটা জোরাজোরি নয় প্রেরণা। তুমি নিজেও জানো তোমার কি নেই, যেটা আমি তোমাকে দিতে পারি। এতে রিস্ক থাকবে না। আর কিছু সহ্য করতে পারল না প্রেরণা। রাদীপের হাতটা ইন্ডাকশনে চেপে ধরল প্রচন্ড তেজে। চেঁচিয়ে উঠল রাদীপ তীব্র যন্ত্রণায়।
প্রেরণা খাদিক বাদে ওর হাত ছেড়ে দিয়ে কণ্ঠে তেজ নিয়ে বলল, এখানে আসার পর থেকে সময়ে অসময়ে তোমার পাপার থেকে আমি হেল্প পেয়েছি। সেই কৃতজ্ঞতা বোধ থেকে আজকের মতো ছেড়ে দিলাম আমি। নয়তো তোমার মতো ড্রাগ এডিক্ট, পর্ন এডিক্ট ছেলেদের সাথে কি করতে হয় আমার জানা আছে। আউট। আজকের পর থেকে আমার সামনে পড়ার আর চেষ্টাও করবে না। পুড়ে গিয়েছে রাদীপের হাত। যন্ত্রণাটুকু গিলে ফেলে প্রেরণার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকে। প্রেরণা দম নিয়ে ওকে ধাক্কাতে ধাক্কাতে বের করে অ্যাপার্টমেন্ট থেকে। তারপর ওর মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়ে দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময় গড়ায়। আকস্মিক প্রেরণা বিকট চিৎকার করে কেঁদে ওঠে। অ্যাপার্টমেন্টে গুমোট হয়ে যায় সেই চিৎকারে, কান্নায়। এরপর শুধু কাঁদতেই থাকে, দুহাতে মুখ ঢেকে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে নিস্তেজ হয়ে। কি নিদারুণ করুণ সেই দৃশ্য। এমন পাগলের মতো কাঁদছিল মরুভূমিতে একা মেয়েটা। কাঁদতে কাঁদতে আশেপাশে তাকায় প্রেরণা। দেখতে পায় শাওকাত তার সামনে চুপ করে বসে আছে, দেখছে প্রেরণাকে সহানুভূতি মাখা দৃষ্টিতে। প্রেরণা রাগে চেঁচিয়ে উঠল, বলল, কি বললো ওই জানোয়ারটা? আমি একা? আমি তো সত্যি একা, ভীষণ একা। আমি ভয়ঙ্কর একা। ওয়াসিদ শরীফ, আমি ভয়ঙ্কর একা। আপনি কিভাবে আমাকে একা করে দিলেন এভাবে? আমাকে কেন সাথে করে নিয়ে গেলেন না? আমি ভীষণ একা মেজর ওয়াসিদ, ভীষণ ভীষণ ভীষণ। মুখে হাত চেপে রেখে উম্মাদের মতো কাঁদছে, শুধু কাঁদছে। আর কিছু বলে না মেয়েটা, শুধুই কাঁদে। মানুষ মরলে যেভাবে কাঁদে সেভাবে। গোটা অ্যাপার্টমেন্টের দেওয়ালেও হয়তো সে রাতে কেঁদেছে ওর কান্না দেখে। প্রীতমেরা রাতে দাওয়াত খেয়ে যখন ফিরল, রাত তখন 12টা প্রায়। শুদ্ধ মামার কোলে ঘুমিয়ে আছে। বাইরে দাঁড়িয়ে কলিং বেল টেপার পরেও প্রেরণা যখন দরজা খুলল না, তখন পাসওয়ার্ড দিয়ে ঢুকলো ওরা। অ্যাপার্টমেন্টে ঢুকতে ইনু আর মিস জেনি একসাথে চিল্লিয়ে উঠল। প্রেরণা মেঝেতে পড়ে আছে, লবিতেই চমকে যায় ওরা। প্রীতম তাড়াহুড়ো করে ঘুমন্ত শুদ্ধকে একটা সোফায় শুইয়ে দিয়ে ছুটে যায় প্রেরণার কাছে। আপুর মাথাটা কোলের উপর উঠিয়ে ডাকতে থাকে, আপু, এই আপু, তোমার কি হয়েছে? আপু চোখ খোলো। পিটপিট করে চোখ মেলছে প্রেরণা। তার কাছে মনে হচ্ছিল বিগত কয়েকদিন ধরে সে ঘুমাচ্ছে, কিন্তু আদতে তা নয়। মাথাটা ভারী হয়ে থাকায় এমন ঠেকছে, বুকটাও কেমন জ্বালা করছে অল্প স্বল্প। যতদূর মনে পড়ছে গতকাল রাতে তার প্যানিক অ্যাটাকের মতো হয়েছিল, সচরাচর যা হয় প্রেরণার। দুর্বল শরীরটা টেনে টুনে জোরপূর্বক উঠিয়ে বসে তাকায় আশেপাশে। প্রীতম পায়ের কাছে বসে ঝিমাচ্ছে সকাল সকাল। বোনের নড়াচড়ার অস্তিত্ব টের পেয়ে মাথা তুলে তাকিয়ে উদ্বিগ্নতার সহিত বলে, আপু, এই আপু, ঠিক আছো? হাই তুলে প্রেরণা, যদিও শরীরটা ভীষণ দুর্বল। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ঘুমাসনি? এখানে বসেছিলি? কি আজব। প্রীতম উঠে দাঁড়ায়, তড়িৎ গিয়ে বোনের পাশে বসে দুহাতে বোনকে গালে ধরে কেমন করুণ কণ্ঠে বলে, এই আপু, কি হয়েছিল? কে কি বলেছে? বলো আমাকে, কি হয়েছিল বলো না। প্রেরণা ভাইকে শান্ত করে বলে, শান্ত হ, শান্ত হ, কিচ্ছু হয়নি, প্লিজ শান্ত হ। প্রীতম রেগে যায়, বলে, তোমার সমস্যা কি জানো আপু? তুমি মনে করো তুমি অনেক বেশি বোঝো, যা বোঝো সেটাই ঠিক। আশ্চর্য, এখানে আমার বোঝা না বোঝার কথা আসছে কেন? আমি বলেছি কিছু হয়নি, শান্ত হ, উত্তেজিত হোস না, দ্যাটস ইট। কিছু তো হয়েছে, বলো কে তোমাকে কি বলেছে বলো। ছেলেটার ভাব গতিক দেখে প্রেরণা আরো নির্লিপ্ততায় মুড়িয়ে নেয় নিজেকে। এইসব তো তার জীবনে কম হয়নি। চেনা জানা বিশ্বস্ত ছেলে থেকে শুরু করে রাদীপ, সবাই তাকে এভাবেই ট্রিট করেছে। ঝই ঝামেলা চায় না প্রেরণা। কি হবে? প্রীতম গিয়ে দুঘা বসাবে, তারপর কি হবে? কজনকে দুঘা বসাবে প্রীতম? 6 তলার আরাব ভাই, 10 তলার শাবাব, 3 তলার জাবির। কজনকে পিটিয়ে প্রীতম তাদের ফেরাবে? তারপর তারা আর কুনজর দেবে না প্রেরণার দিকে, আসতে চাইবে না প্রেরণার একাকিত্ব ঘোচাতে। সরাসরি না হলেও দৃষ্টি দিয়ে বলবে না, প্রেরণা জোরাজোরি নয়, তুমি রাজি থাকলেই হবে, তোমার সম্মানহানি হবে না। প্রীতম বোনকে ভালো করে লক্ষ্য করে বলে, এইসব তুমি ছেড়ে দাও, বাদ দাও প্লিজ, বাদ দাও। আমি যা আর্ন করি তা দিয়ে চলে যাবে আমাদের, প্লিজ বাদ দাও আপু। প্রেরণা ভাইয়ের উস্কো খুস্কো চুল উদ্ভ্রান্ত মুখটার দিকে তাকিয়ে বলে, পাগল তুই? এমনি শরীর খারাপ লাগছিল, আমার কর্মস্থলেও কিছু হয়নি। ডক্টর বলেছে অতিরিক্ত স্ট্রেস থেকে এমন হচ্ছে। হ্যাঁ, কদিন একটু স্ট্রেস বেশি যাচ্ছিল। আর তুই এসব কি বলছিস? বি প্র্যাকটিক্যাল ভাই। তোর আর্নিং এ চলে যাবে পারে, তোর আর ইউর ফিউচার নেই নাকি? সেভিংস করতে হবে না? ফাজিলের মতো কথা বলবি না একদম। বুঝিস তুই কি বলছিস? শুদ্ধ আর প্রণমীর জন্য খাটতে হবে আমাকে। এসব বেহুদা নয়। তোর যা আয় সেটা তোর, ইনুর, তোদের বাচ্চার জন্য। আর অস্ট্রেলিয়া চলে গেলে তো কথাই নেই। আমি যাব না, আমি কোথাও যাব না, আমি তোমাকে ফেলে কোথাও যাব না। প্রীতম বোনকে শক্ত করে ধরে বসে থাকে, একটু নড়চড় করে না। প্রেরণাকে মৃদু ধাক্কা দিয়ে বলে, ভাই ঠিক আছে, ডোন্ট ওয়ারি ভাই। তোমার বিয়ে দেবো আমি।
আকস্মিক কথাটা বোনের মুখের উপর প্রীতম বলে দিল। প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকায় চোখ বড় বড় করে। প্রীতম তড়িৎ মাথা নেড়ে তাড়াহুড়ো লাগিয়ে বলে, তোমার কিছু বাদ দিতে হবে না, শুধু তোমার বিয়ে দেবো আমি, বিয়ে দেব। ভীষণ মেজাজ খারাপ করে প্রেরণা। নিজের গা থেকে ভাইয়ের হাতটা সরিয়ে দিয়ে ধমকে ওঠে, একেবারে বেয়াদবের মতো কথা বলবি না। আমার লাইফের ডিসিশন কি তুই নিবি? প্রীতমের মাথায় জেদ চেপে যায়, চেঁচিয়ে বলে, কেন? প্রণমীর লাইফে ডিসিশন তুমি নেইনি? আমার লাইফের ডিসিশন তুমি নাও না? তো আমিও তোমার লাইফে ডিসিশন নেব। পুফিকে কল করব আমি, বিয়ে দেব তোমার। প্রেরণা রেগে গিয়ে প্রীতমকে বকতে থাকে। প্রীতমও চেঁচাতে থাকে। বাইরে লিভিং রুমে বসে সব শুনছিল ইনা, প্রণমী আর মিস জেনি। এক পর্যায়ে হাঁপে গিয়ে প্রেরণা ভাইকে বলে, ভাই বিশ্বাস কর, আমি এইভাবে ঠিক আছি, আমি খারাপ নেই, আমি একটুও খারাপ নেই। তুই যা, মাথা ঠান্ডা কর, যা। ইনু প্রেরণার জন্য এক বাটি গরম স্যুপ নিয়ে এসে প্রীতমকে বলল, আচ্ছা এখন বাদ দাও, ও বাড়ি থেকে মেহমান আসবে, তারা এসব শুনবে, এসে রাগ কমাও দুজনেই প্লিজ। সকালবেলা মির্জা বাড়ি থেকে ও বাড়ির গিন্নিরা এসেছে প্রেরণাকে দেখতে। রাতে শুনেছে তারা প্রেরণার অসুস্থতার কথা। সকালে উঠে নানা পদ রেঁধে সাথে করে নিয়ে এসেছে আলোরা, তিনজা। প্রেরণার বিছানায় একপাশে আলো বসেছে, ঋতু আর পরি একটু দূরে চেয়ারে। প্রেরণার মাথায় হাত বুলিয়ে আলো বলল, এমন হলো কি করে মা, ভয় পেয়েছিলে? আন্টি এমন হয় মাঝে মাঝে। ওরা তিনজা সহানুভূতি নিয়ে দেখতে থাকে মেয়েটিকে। একদিন এই মেয়েটাকে খুব অল্প বয়সী রোগা পটকা লাগছে। কথায় কথায় আলো বলে, আজ তোমাদের সবার নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে। একটা শুকনো হাসি হেসে প্রেরণা বলল, আমাদের বাড়ির ছেলে আসবে আজ। ওরা তিনজা নিশ্চুপ। প্রেরণা বলতে লাগলো, ইনু প্রীতমকে নিয়ে যান। ওকে বিশ্রাম নিতে বলে আলো, ঋতু পরি বেরোলো প্রেরণার কক্ষ থেকে। বেরিয়ে ঋতু মুখোমুখি হলো প্রণমীর। লিভিং রুমে একটা সোফাতে চুপ করে বসেছিল শুদ্ধকে নিয়ে। মেয়েটাকে রূপ দিতে একটুও কার্পণ্য করেননি সৃষ্টিকর্তা, অথচ ভাগ্য। ঋতু খুব কমই কথা বলে মেয়েটার সাথে। একজন মা হিসেবে নিজের অপরাধী ছেলের কথা মনে পড়ে যায় বিধায় অতটা আদর করতে সে পারে না। তবে আলো আর পরি খুব আদর করে মেয়েটাকে। সকাল সকাল মর্নিং ওয়াক শেষে ইনশিরা উত্তপ্ত মেজাজ নিয়ে ফিরল অ্যাপার্টমেন্টে। আজ মুইনের সাথে তার একসাথে যাওয়া হয়নি। মুইন গিয়েছিল তার বন্ধুদের সাথে, ইনশিরা গিয়েছে তার বান্ধবীদের সাথে। অ্যাপার্টমেন্টে ফিরেই দেখলো মুইন তার আগেই ফিরেছে, ফ্রুট জুস বানাচ্ছে। বইয়ের মেজাজ সপ্তম আকাশে দেখে মুইন হেসে বলল, কার সাথে লাগলো? গা থেকে জ্যাকেটটা খুলে ইনশিরা একটা চেয়ারে ছুঁড়ে মেরে চেঁচাতে থাকে, বলতে থাকে, ওই বুড়ি, ওই আহম্মক বুড়ি। আমি সোসাইটির ক্লাবে যেতেই পারি না জানো, সারাক্ষণ শুধু প্রশ্ন, বিয়ে হয়েছে 2.5 মাস, বাচ্চা নেব কবে। মানেটা কি? আমি পাগল হয়ে যাবো ওই মহিলাটার অত্যাচারে। মুইন জুসের গ্লাসটা ইসির দিকে এগিয়ে দিতে দিতে মুইন বলল, চিত্রা আন্টি কুল, উনি মুরব্বী মানুষ, আর এসব মুরব্বীদের সহজাত আচরণ। আমাদের উচিত এসব কথা যথাসম্ভব এড়িয়ে যাওয়া। বেয়াদবি করে কিছু বলনি তো? জুসটা খেয়ে দুপাশে মাথা নেড়ে ইসি বলে, কিছু বলতে পারিনি দেখেই তো রাগে গা কাঁপছে, দেখছো না? কিছু বলে দিলে ঠান্ডা হতো মেজাজ। সোজা সাপটা কথা বলা ভালো, তবে কখনো কখনো মুরব্বীদের সাথে এমন আচরণ না করাই উচিত। ইসি, একটা বয়সের পর মানুষ নিজের জীবনের অবসর পেয়ে জাগতিক অন্যান্য ব্যাপারে খুব কৌতূহলী হয়ে ওঠে। এমন স্বভাব কেউ ইচ্ছে করে বানায় না ইসি। হয়তো আমি তুমিও এমন হব ওই বয়সটিতে। নেক্সট এসব ব্যাপারে কথা তুললে বলবে, আল্লাহর ইচ্ছে যেদিন হবে সেদিন বেবি নেব। সুন্দর করে বলবে, ঠিক আছে? ইনশিরা এবার একটু নরম হয়ে হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, তারপর চলে গেল কিচেনের কাছে। দুটো স্যান্ডউইচ খেয়ে বেরোবে তারা, যাবে শান্তিনীরে। আজ ইরু আসবে। মুইন চঞ্চল রমণীকে কিছুক্ষণ দেখে। আচরণে, শারীরিক গঠনে, মানসিকতা একটা বাচ্চায় যতই তাল গাছের মতো লম্বা হোক আর চ্যাটাং চ্যাটাং কথা বলুক না কেন, এই মেয়ে তার 3টা বাচ্চাকে কিভাবে সামলাবে। মুইন রোজ ডিউটি থেকে বাড়িতে এসে দেখবে বাচ্চারা কাচ্ছে, সাথে ইনশিরাও কাচ্ছে হাত পা ছুড়ে। এরপর সবাইকে এক এক করে কোলে তুলে কান্না থামাতে হবে মুইনের। ভাবতে ভাবতে মুইন হাসলো। ইনশিরা স্যান্ডউইচ রেডি করে নিয়ে এসে টেবিলে সেট করে মুইনকে বলে, এ কি হাসছো কেন? এমনি, চলো খেয়ে বেড়াই। আলোরা বাড়িতে ঢোকার সাথে সাথে ইহান সোফা থেকে উঠে এসে দাঁড়ায়। কণ্ঠে উৎকণ্ঠা এবং কৌতূহল মেশানো ছিল। বলল, কি অবস্থা এখন প্রেরণার? ঋতু খানিকটা হকচকে যায়। ছেলের উৎকণ্ঠা দেখে পরপর জবাব দেয়, ঠিক আছে এখন। হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহান চলে যায়। ওরা তিনজা নিজেদের মুখ চাওয়াচাই করতে থাকে। আজ ছুটির দিন, বাড়িতে পুরুষ লোকগুলো আড্ডা জমাবে, বাড়িটা গমগম করবে। তার উপর আজ ইরফান আসবে। ইনশিরা মুইন 11টা নাগাদ শান্তিনীরে গিয়েছে। মহিলারা রান্নাঘরে ব্যস্ত। সামিন 2 মেয়েকে নিয়ে ভিডিও কলে শান্ত আর শেহার সাথে কথা বলছে।
ইলহাম ইসবাম বেরিয়েছে বাড়ি থেকে, তারা হোপে যাবে। মুইন এসে শ্বশুরের সাথে কিছুক্ষণ আড্ডা দিল। এক পর্যায়ে ইহান আসে, যখন আলাদা হলো হাঁটতে হাঁটতে চলে গেল পুল সাইডে। ইহান মুইনকে বলল, সাঁতার কাটবে? কাটতে পারি, তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। পুল সাইডের বেঞ্চিতে বসলো দুজন। মুইন সরাসরি জানতে চাইল, তোমার কোনো পছন্দের মানুষ আছে? হঠাৎ এই কথা? সরাসরি বলো। বোন, জামাই আর সম্বন্ধী বাদ দিয়ে আমরা কিন্তু বন্ধুও। জানতে চাই আমি। ইহান চুপ করে আছে। মুইন ওর ফোন থেকে একটা ছবি বের করে ইহানের দিকে ফোনটা দিয়ে বলে, রিচি তালুকদার, তুমি চেনো? প্রফেসর সাইমন তালুকদারের ছোট বোন। মেয়ে হিসেবে পারফেক্ট বলা যায়। ইনশিরা আর আমি প্রাথমিকভাবে ওকে সিলেক্ট করে রেখেছি তোমায় দেখাবো বলে। একটু থেমে মুইন বলে, মেয়ে ভীষণ ভালো। আমি আসলে আমার নিজের জন্যেও এতটা খুঁটিয়ে মেয়ে দেখিনি যেমনটা তোমার জন্য দেখছি। শেষটায় হাসলো মুইন। ইহান মুইনের ফোনের ছবিটার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। মুইন বলে, পছন্দ থাকলে বাড়িতে সবাইকে না জানানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। অমন ফ্যামিলি তোমার নয় যে তোমার পছন্দকে অগ্রাহ্য করবে। আচ্ছা, তুমিও তোমার বোনদের মতো অপোনেন্ট পার্টির কারো প্রেমে পড়নি তো? হেসে ফেললো মুইন। ইহানও সামান্য হাসলো। তারপর কিছুক্ষণ পর বলল, অপোনেন্ট পার্টি নয়, তবে এক অসম্ভবের প্রেমে হয়তো পড়েছি, হয়তো না। আমি না আসলে কনফিউজড। এটা ইনফেকশন হতে পারে। আমি সঠিক ব্যাখ্যা খুঁজে না পাওয়া অবধি এগোতে চাই না। হয়তো এগোনো হবেও না কখনো। এটা খুবই কমপ্লিকেটেড। মুইন ভীষণ অবাক হয়ে বলল, রিয়েলি? কে সেই লাকি গার্ল? নামটা তো বলো, ঠিকানা তো দাও, প্রস্তাব দেই। বিয়ে হোক, তারপর কমপ্লিকেটেড নাকি পরে বুঝে নেব। হাসছে ইহান। একটা ঝকঝকে পাথরের টুকরো তুলে পুলে ছুঁড়ে মেরে বলে, আমি মজা করছি না, এটা খুবই কমপ্লিকেটেড। এই অনুভূতির জবাব হুট করে দেওয়া যায় না, সময় নিতে হয় মইন। কত সময়? আমরা অলরেডি 31। ইহান ইহান জবাব না দিয়ে উঠে দাঁড়ায়। মুইনের ফোনে রিচি তালুকদারের ছবির দিকে তাকিয়ে বলে, এসব দেখা দেখি করো না, আমার সময় লাগবে। ইসি ঠান্ডা জুস নিয়ে আসে ওদের কাছে। ইহান ওদের দুজনকে গল্প করতে বলে পুল সাইড থেকে চলে যায়। ইনশিরা গিয়ে তাড়াহুড়ো লাগিয়ে বলে, দেখিয়েছো দাদানকে ছবিটা? পাত্তা দিল না, বলল সময় চাই। ইনশিরা মুখ শুকনো করে ঠান্ডা জুসের গ্লাসটা পাশে রেখে বসলো। মুইন ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই তোমাদের সব ভাই বোনের সবকিছুতে সময় চাওয়া একটা বৈশিষ্ট্য, তাই না? এতটা সময় আমি বিসিএস এর প্রিপারেশনের জন্য নেইনি। ইনশিরা হেসে কুটি কুটি হলো। মুইন বউকে হাসাতে পেরে খুশি। ওকে টেনে কাছে নিয়ে দেখতে লাগলো। আজ একটা লাল রঙের সালোয়ার স্যুট পরেছে নিজের ইচ্ছেতে। নিচতলায় নেমে ইহান দেখলো বাড়ির সবাই একসাথে বসে আছে। এরা একসাথে হলে এদের প্রসঙ্গের অভাব পড়ে না। এহেন জিনিস নেই যা নিয়ে আলাপ না পারে। ইনু ডাইনিং এর ওখানে বসে আম ভর্তা খাচ্ছে। ইহান গিয়ে বসলো সবার কাছে। এক কথায় দুই কথায় যখন আহসান পরিবারের গসিপ উঠল, ঋতু বড্ড আফসোস মাখা কণ্ঠে প্রেরণার ব্যাপারে বলতে লাগলো। মেয়েটার জীবনে শান্তি নেই, ইত্যাদি ইত্যাদি। আলো আর পরি দুজনেও তাল মিলিয়ে বলতে লাগলো। ইহান চুপচাপ শুনছিল। হুট করে ঋতু সামিনকে বলে উঠল, ভাইয়া, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? অবাক হয়ে জানতে চায় সামিন। রাজন ভাইয়ের ছেলে মুহিবের সাথে প্রেরণার বিয়ের কথা তুলব প্রীতমের কাছে। মুহূর্তে হা হয়ে গেল সবাই। ইহান এক দৃষ্টে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। সামিন হতভম্ব হয়ে বলে, হোয়াট? ভাইয়া দেখেন, ভালো হবে। দুজনকে আমরা চিনি। মুহিবের বয়স কি বেশি? 41। তেমন বেশি বয়স না। কত ভালো একটা ছেলে। তাছাড়া মুহিবের মেয়েটাও প্রেরণার কাছে ভালো থাকবে। কথাটা বলে শেষ করতে পারলো না ঋতু। আকস্মিক ইহান কেমন ধমক দিয়ে উঠলো। মাকে বলল, কেমন আচরণ আম্মা, কেমন আচরণ এসব? তুমি পাগল হয়েছো? ডিসকাস্টিং। ডিসকাস্টিং এর কি হলো? হতবাক হয়ে বলে ঋতু। সামিন ইহানের দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, শাট আপ ইহান। তারপর ঋতুর দিকে তাকিয়ে বলে, এটা ঠিক না ঋতু, এভাবে আমাদের নাক কান গলানো উচিত নয়। ইহানের হঠাৎ এত বেশি মেজাজ খারাপ হলো কেন সে বুঝতে পারছে না। ঘন ঘন দুবার নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, তোমাদের মহিলাদের আর কোনো কাজ নেই? বিরক্ত লাগছে আম্মা। আলো, পরি, চাচা ভাতিজার প্রথম ধমকে চুপ হয়ে গিয়েছে। কিন্তু ঋতু অবুজের মতো বলে, আমার তো কোনো অসৎ উদ্দেশ্য নেই। রাগ কেন করছিস মুহিবের বয়স দেখে? আরে কি অদ্ভুত, প্রেরণারও তো বয়স হয়েছে। একজন বিধবা মেয়ের জন্য এর থেকে ভালো সম্বন্ধ হয়? দুজনেরই পিছু টান আছে। দুজন দুজনকে খুব ভালো করে বুঝবে। সর্বোপরি মুহিব চমৎকার একজন মানুষ, তুইও জানিস সেটা। ইহান নিজেকে নিয়ন্ত্রণ করে চুপচাপ বসে থাকে। সামিন উত্তর দেয়, ওদের ফ্যামিলি থেকে কেউ বিয়ের কথা তুলছে? ওদের ফ্যামিলি থেকে কেউ বিয়ের কথা তুলেছে? তুমি কেন একবারই এসব করবে? ওরা বিরক্ত তো হতেই পারে। তুলেছে তো তুলেছে, ইনুর জামাই তুলেছে। ইনুকে জিজ্ঞেস করুন।
ইহান মাথা তুলে তৎক্ষণাৎ ইনুর দিকে তাকায়। ইনু আমভর্তা গলায় আটকে কাশতে থাকে অবিরত। আসার সময় গাড়িতে সে মা চাচিদের সাথে কথায় কথায় বলে দিয়েছে প্রীতম প্রেরণার বিয়ে দিতে চাচ্ছে। ইহান কেমন গম্ভীর কণ্ঠে ইনুকে বলে, প্রীতম বিয়ে দিতে যাচ্ছে ওনারা? দাদা নেতো রেগে কথা কেন বলছে ইনু বুঝতে পারছে না। সে উপরে নিচে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। প্রেরণা রাজি? ইনু দুপাশে মাথা ঝাঁকিয়ে বলে, না। ইহান চুপ হয়ে যায় তখনই। অতঃপর উঠে দোতলায় চলে যায়। সামিন তখন ঋতু, আলো আর পরীকে উদ্দেশ্য করে বলে, রাজি না, এসব ব্যাপার এগিয়েও না। ও তো আমাদের শান্ত নয় যে অধিকার খাটিয়ে একটা কথা বলবো। তোমাদের যতই সৎ উদ্দেশ্য থাকুক, এটা মেয়েটার বিরক্তির কারণ হতে পারে। মেয়েটা এমনিতেই ঝুট ঝামেলার মাঝেই থাকে। উঠে চলে যায় সামিনও, ইনুও চলে যায়, আলো আর পরীও চলে যায়। বসে থাকে ঋতু একা। একটা সামান্য ব্যাপারে ইহান এভাবে রিয়েক্ট করলো, মনটা উদাস হয়ে উঠেছে ঋতুর। দুপুরে প্রীতম এলো শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে। ইরফানকে নিয়ে তখনও বাড়িতে এসে পৌঁছায়নি ইলহাম আর ইসমাম। বাড়ির দুই জামাইকে ঋতু আর পরী সযত্নে বেড়ে খাওয়াতে থাকে। আলো একটা প্লেটে খাবার নিয়ে খাইয়ে দিতে থাকে মেয়ে দুটোকে। আজ বিকেলে আবার বাড়িটা খালি করে চলে যাবে ওরা। মনটা এখনই উদাসী লাগছে সবার। ঠিক তখন গাড়ির আওয়াজ শোনা যায় ইয়ার্ড থেকে। খাওয়া রেখে লাফিয়ে উঠে ইনু আর ইনশিরা চেঁচিয়ে বলে, ইরফান মির্জা। আবারও দৌড় প্রতিযোগিতা দুই বোনের মধ্যে। বড়রা হাসছে আর দেখছে ওদের। ডাইনিং এ থমথমে মুখ নিয়ে বসে আছে প্রীতম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।